কখন এস, কখন ইএস, কখন আইএস যোগ করবা, খেয়াল করো। এই টেকনিকগুলো মনে রাখতে হবে। ভার্বের শেষে যদি তুমি দেখো সিএইচ, এসএইচ, ডাবল এস, ডব্লিউ এইচ, এক্স, ও, জেড অথবা ডাবল জেড থাকে, তাহলে তুমি কি করতে হবে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন তোমাকে কি করতে হবে, ভার্বের শেষে যোগ করতে হবে ইএস। কিন্তু ভার্বের শেষে যদি সিএইচ, এসএইচ এগুলা না থাকে, হ্যাঁ, তাইলে শুধু কি যোগ করবা, তাইলে শুধু এস যোগ করতে হবে। এটা গেল একটা নিয়ম, কখন এস যোগ করবা, কখন এস যোগ করবা। এবার আসো, ভার্বের শেষে যদি ওয়াই থাকে, কি থাকে, ওয়াই থাকে, তাহলে আমাদেরকে দুইটা নিয়ম মাথায় রাখতে হবে। দুইটা নিয়ম কি? দুইটা নিয়ম হচ্ছে, একটা হচ্ছে ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, এখন ভাওয়েল কোনগুলা, এ, ই, আই, ও, ইউ। ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, তাহলে ওয়াই এর সাথে শুধু কি যোগ করতে হবে, এস যোগ করতে হবে। কিন্তু যদি খেয়াল করো, এখানে যদি ওয়াই এর পূর্বের লেটারটা কনসোনেন্ট হয়, তাহলে ওয়াই উঠে যায় এবং তার পরিবর্তে যোগ করতে হয় কি, আই, ই, এস। ঠিক আছে। আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেল ইংলিশ বুস্টারে। তো সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই ভালো আছো। তো আজকে তোমাদের জন্য আরেকটি নতুন টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে। তো তোমরা যারা এইচএসসি ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার, অথবা যদি তুমি এসএসসি লেভেলের স্টুডেন্টও হয়ে থাকো, অবশ্যই তুমি এই ক্লাসটা দেখবা, কারণ রাইট ফর্ম ভার্বের তুমি এমন সাজানো গোছালো এবং সহজ ব্যাখ্যায় এমন আশা করি কোথাও ক্লাস পাবা না। একদম খুঁটিনাটি তুমি কোন সময় কোন অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, তারপর হচ্ছে কখন তুমি কোন টেন্স ব্যবহার করতে হবে, অর্থাৎ তুমি টেন্স না বুঝেও তুমি কিভাবে রাইট ফর্ম ভার্ব সলিউশন করতে পারবা, এই সম্পূর্ণ টেকনিক্স নিয়ে আজকে হচ্ছে এই ক্লাসগুলা। খেয়াল করো, আমরা প্রথমে একটু জেনে নেই রাইট ফর্ম ভার্বস মানে কি। দেখো এখানে লেখাই আছে রাইট ফর্ম অফ ভার্বস। তো ভার্বের ভার্বের কি ব্যবহার করা, সঠিক সঠিক রূপ ব্যবহার করাটা হচ্ছে আমাদের রাইট ফর্ম অফ ভার্ব। তো খেয়াল করো, রাইট ফর্ম ভার্ব সম্পর্কে আরো কি যে জিনিসগুলো জানতে হবে। রাইট ফর্ম অফ ভার্বস, রাইট ফর্ম অফ ভার্বস হলো টেন্স ও পার্সন অনুসারে ভার্বের সঠিক রূপ ব্যবহার করা। কি, রাইট ফর্ম ভার্ব মানে হচ্ছে ভার্বের ব্যবহার করা, যেটা আমরা ব্যবহার করব টেন্স এবং পার্সন অনুসারে। পার্সন বলতে এখানে আমি সাবজেক্টটা বুঝেছি, এবং সঠিক রূপ ব্যবহার করা, এটাই হচ্ছে রাইট ফর্ম ভার্ব। তো রাইট ফর্ম অফ ভার্ব সঠিকভাবে পারার জন্য একটি ভার্বের নিম্নোক্ত রূপগুলো ব্যবহার সম্পর্কে জানতে হবে। তুমি রাইট ফর্ম ভার্ব শিখতেছো, রাইট ফর্ম অফ ভার্বের ক্লাস করতেছো, কিন্তু উত্তরগুলো একটা ভার্বের কত ধরনের পরিবর্তন হয় সেটা জানলা না, তার মানে তোমার রাইট ফর্ম ভার্বের উত্তরগুলো জানা বা উত্তরগুলো তুমি যদি করে থাকো, এটা তোমার জন্য বৃথা হবে। কারণ তুমি তো এটা বুঝতে হবে একটা ভার্বের রূপ কত ধরনের হয়। দেখো, প্রথমত আমরা তো সাধারণত নর্মালি জানি ভার্বের ফর্ম তিনটা। এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে বলি ভার্ব ওয়ান। আবার একটা বলে ফার্স্ট ফর্ম, যেটাকে বলে হচ্ছে ভার্ব টু। আর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপাল ফর্ম, যেটাকে আমরা সংক্ষেপে বলি ভার্ব থ্রি। এছাড়াও দেখো এখানে আরো তিনটা প্রকারভেদ দেওয়ার আছে, জাস্ট খেয়াল করো। ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে হচ্ছে ভার্ব ওয়ান ব্যবহার করা, এটাকে আমরা ভার্বের বেস ফর্মও বলতে পারি। তো ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং ভার্বের বেস ফর্মের মধ্যে একটু পার্থক্য আছে, এটা পার্থক্যটা করা যায়, যেটা আমরা এখানে এই যে 4 নাম্বারের সাথে একটু তুলনা করতে পারি। দেখো, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অর্থাৎ আমরা যদি এটাকে ভার্বের বেস ফর্ম মানি, দেখো বেস ফর্ম মানে হচ্ছে ভার্ব জিরো। ভার্ব জিরো মানে কি, যেটার সাথে কোনো এস অথবা ইএসও থাকে না। আর যখন আমরা ভার্বের শেষে এস অথবা ইএস অথবা হচ্ছে আই ইএস যোগ করব, এটা কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম হইতে পারে। ঠিক আছে। তো এটা অবশ্যই আমরা থার্ড পারসন সিঙ্গুলার হইলে ভার্বের শেষে এস অথবা ইএস অথবা আই ইএস যোগ করি। তো তোমাদের প্রশ্ন থাকতে পারে, এখন এস, ইএস অথবা আই ইএস কখন যোগ করব? হ্যাঁ, এটা সবাই বলে যে এস যোগ করতে হবে, ইএস যোগ করতে হবে, আই ইএস যোগ করতে হবে, কিন্তু সবাই তোমাকে তথ্যটা দিবে না কখন তোমাকে এস অথবা ইএস, আইএস যোগ করতে হয়। এটা আমরা বিস্তারিত আজকের ক্লাসে আমরা জানবো। তো মনে রাখবা, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস অথবা ইএস যোগ করতে হইতে পারে, কিন্তু যেটা ভার্বের বেস ফর্ম, হ্যাঁ ভার্বের বেস ফর্ম, এটার সাথে কিন্তু আমরা কখনোই সাবজেক্ট থার্ড পারসন
সিঙ্গুলার হইলে অথবা সিঙ্গুলার হইলে নিশ্চয়ই আমরা এস অথবা ইএস যোগ করতাম। কি হইলে যখন প্রেজেন্ট ফর্ম হবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিন্তু আবার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তখনও কিন্তু আমরা ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে পারবো না, যেটাকে আমরা বলতেছি ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্ব জিরো। দেখো 2 নম্বর হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, মানে হচ্ছে ভার্ব টু ব্যবহার করে। যেমন তো এখানে গো আর মেকটা ছিল হচ্ছে ভার্ব ওয়ান অথবা ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেখো এস অথবা ইএস যোগ নেই। তো ভার্ব টু কি গো এর ভার্ব টু হচ্ছে ওয়েন্ট, আর মেকের ভার্ব টু কি মেড। পরে দেখো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম উত্তরটা কি হবে, ভার্ব থ্রি, মানে হচ্ছে গো ওয়েন্ট গন, মেক মেড, মেক মেড মেড। তারপর দেখো এস অথবা ইএস যুক্ত করে গো এর সাথে ইএস যোগ করলাম, মেকের সাথে শুধু এস যোগ করলাম। তারপরে দেখো ইনফিনিটিভ, আমরা উত্তরগুলো কিন্তু মাঝে মাঝে ইনফিনিটিভও করতে হয়। আমরা 5টা রূপ পাইলাম ভার্বের। ইনফিনিটিভ মানে কি, ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম বলতে এখানে আমরা বলতে পারি ভার্বের বেস ফর্ম বলতে পারি, ভার্ব জিরো বলতে পারি। কি বলতে পারি, ভার্ব জিরো। তাহলে ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ যেখানে আমরা কি যোগ করতে পারবো না, এস অথবা ইএস যোগ করতে পারবো না, এটাকে বলি আমরা ভার্বের বেস ফর্ম। তো যেমন টু গো, টু মেক, সব সময় মনে রাখবা টু এর পরে এখানে ভার্বের সাথে এস অথবা ইএস হবে না, আইএনজিও হবে না, সব সময় ভার্ব জিরো হবে, অর্থাৎ যে ভার্বটা আছে সেটাই হবে। আরেকটা ভার্বের ফর্ম হইতে পারে জিরান্ড। তো জিরান্ড মানে কি, জিরান্ড মানে হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা, যেটা কি করে নাউনের মতো কাজ করে, সেটা হচ্ছে জিরান্ড। যেমন দেখো গো থেকে গোয়িং, মেক থেকে হইলো মেকিং। তো এই আমরা যত উত্তর লিখবো সর্বোচ্চ এই 6 প্রকারের উত্তরই আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো আসো এবার আমরা রাইট ফর্ম ভার্বের মূল রুলস গুলোতে আমরা চলে যাই। আমরা এখানে আজকে মোস্ট ইম্পর্টেন্ট রুলস গুলোই আমরা রাইট ফর্ম ভার্বের অনেক রুলস আছে, তার মধ্যে যে রুলস গুলো জানলে তুমি রাইট ফর্ম ভার্ব সমাধান করতে পারবা, একটাও মিস হবে না, এরকম মোস্ট ইম্পর্টেন্ট রুলস গুলো আমরা ক্লাস করব। ঠিক আছে, তো আজকে আমরা হয়তো বেশি লং করব না, 6 থেকে 7টা রুলস এখানে পড়বো। দেখো মোস্ট ইম্পর্টেন্ট রুলস নাম্বার 1, যেটা তোমাকে প্রথমেই জানতে হবে। পুরো ইংলিশ, তুমি ইংলিশ শিখতেছো কিন্তু রুলস 1 তুমি জানো না, তার মানে এটা তো মানা যাবে না যে তুমি ইংলিশ জানো। দেখো রুলস নাম্বার 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। এখন কেউ যদি বলো ভাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তো চিনি না, প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি, দেখো তোমাকে আমি বলছি প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করতে হবে, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন থাকবে। তোমাকে এত প্যারা নেওয়ার দরকার নাই, কারণ তুমি তো এখানে বাক্য বানাবা না, তাই না? তুমি তো এখানে শুধু ভার্বের ব্যবহারটা করবা। জাস্ট খেয়াল করো, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, খেয়াল রাখতে হবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার। যেমন কি হি, শি, ইট, অথবা কোনো সিঙ্গুলার নাউন যেমন বুক, পেন, হ্যাঁ, টেবিল, ট্রি, এগুলা হয়, তাহলে ভার্বের শেষে কি করতে হবে, ভার্বের শেষে, এটা একটু স্পেলিংটা মিস্টেক আছে, ভার্বের শেষে এস অথবা ইএস অথবা আইএস যোগ করতে হয়। এখন কখন এস, কখন ইএস, কখন আইএস যোগ করবা, খেয়াল করো, এই টেকনিকগুলো মনে রাখতে হবে। ভার্বের শেষে যদি তুমি দেখো সিএইচ, এসএইচ, ডাবল এস, ডব্লিউ এইচ, এক্স, ও, জেড অথবা ডাবল জেড থাকে, তাহলে তুমি কি করতে হবে, সাবজেক্টটা যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন তোমাকে কি করতে হবে, ভার্বের শেষে যোগ করতে হবে ইএস। কিন্তু ভার্বের শেষে যদি সিএইচ, এসএইচ এগুলা না থাকে, হ্যাঁ, তাইলে শুধু কি যোগ করবা, তাইলে শুধু এস যোগ করতে হবে। এটা গেল একটা নিয়ম, কখন এস যোগ করবা, কখন ইএস যোগ করবা। এবার আসো ভার্বের শেষে যদি ওয়াই থাকে, কি থাকে, ওয়াই থাকে, তাহলে আমাদেরকে দুইটা নিয়ম মাথায় রাখতে হবে। দুইটা নিয়ম কি, দুইটা নিয়ম হচ্ছে, একটা হচ্ছে ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, এখন ভাওয়েল কোনগুলা, এ, ই, আই, ও, ইউ। ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল থাকে, তাহলে ওয়াই এর সাথে শুধু কি যোগ করতে হবে, এস যোগ করতে হবে। কিন্তু যদি খেয়াল করো এখানে যদি ওয়াই এর পূর্বের লেটারটা কনসোনেন্ট হয়, তাহলে ওয়াই উঠে যায় এবং তার পরিবর্তে যোগ করতে হয় কি, আই, ই, এস। ঠিক আছে, তাহলে আশা করি তোমাদের ঝামেলাটা শেষ এসেছে, কখন এস যোগ করতে হবে, কখন ইএস যোগ করতে হবে, অথবা
কখন আইইএস যোগ করতে হবে। তুমি এটা সব জায়গায় কাজে লাগাতে পারবা, জাস্ট এটা কি করতে হবে তোমাকে মনে রাখতে হবে, তাইলে তোমার সারা জীবনের জন্য এটা তোমার একটা অ্যাসেট হয়ে যাবে। পরে দেখো সবচেয়ে বড় প্রশ্ন যেটা আমরা বলতেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হইতে হলে, এখন তুমি যদি টেন্সে না চিনো তাহলে তুমি কেমনে বুঝবা এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট? এই কারণে তোমাকে কিছু অ্যাডভার্ব মনে রাখতে হবে। এই অ্যাডভার্ব গুলো কি দেখো, সেন্টেন্সে যদি অলওয়েজ, এভরিডে, সামটাইমস, রেগুলারলি, জেনারেলি, ওকেশনালি, তারপরে আরো আছে তোমার নর্মালি, তারপর হচ্ছে ইউজারলি বলা যায়, ইউজারলি, ইউজারলি। তো সবচাইতে এই অ্যাডভার্ব গুলাই বেশি পাবা, ঠিক আছে? থাকলে বুঝবা এই সেন্টেন্সটা কি হয়, প্রেজেন্ট ইনডিফিনিট। আর তোমাকে মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন ভার্বের শেষে কি যোগ করতে হবে, এস অথবা ইএস যোগ করতে হবে, এস অথবা ইএস অথবা আইইএস। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন প্লুরাল হলে কিন্তু এস অথবা ইএস অথবা আইইএস কিছুই যোগ করার প্রয়োজন নাই। তো এক্সাম্পল দেখি আমরা, দেখো হি ড্যাশ টু গো টু স্কুল অথবা কলেজ বলতে পারো রেগুলারলি। সে প্রতিদিন কোথায় যায়, নিয়মিত। রেগুলারলি মানে হচ্ছে নিয়মিত, সে নিয়মিত বিদ্যালয়ে অথবা কলেজে যায়। এখন সাবজেক্টটা দেখো, সাবজেক্ট অবস্থানে কি লেখা আছে, সাবজেক্ট অবস্থানে লেখা আছে হি, যেটা আমরা জানি হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আবার দেখো এখানে পাইলাম রেগুলারলি, তো আমরা একটু আগে পড়ছিলাম রেগুলারলি যদি বাক্যের মধ্যে থাকে তখন এটা আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয়। এই যে দেখো, এই যে রেগুলারলি থাকলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট হয়। আবার প্রথমে পড়ছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হইলে হি সি ইট হইলে ভার্ব শেষে এস অথবা ইএস যোগ করতে হবে অথবা আইইএস। এখন দেখো তার মানে হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, রেগুলারলি আছে প্রেজেন্ট ইনডিফিনিট, এখন ভার্বের শেষে কি করতে হবে, এস অথবা ইএস অথবা আইইএস। এখানে প্রসঙ্গত বলতে হবে যত জায়গায় টু দেখবা এই ব্র্যাকেটের ভিতরে টুটা কিন্তু বাদ যাবে। এখন যেহেতু ভার্বের শেষে ও আছে, দেখো আমরা পড়ছিলাম এখানে যদি ভার্বের শেষে ও থাকে, এই যে এখানে ও থাকে তাইলে ইএস যোগ করতে হয়। এই কারণে আমরা উত্তরটা এখন গো থেকে কি নিব, গোস। গো থেকে আমরা কি নিলাম, গোস, ইএস যোগ করলাম। পরে দেখো সাজিদ, সাজিদ কারো একটা নাম, থার্ড পারসন সিঙ্গুলার, প্লে ক্রিকেট এভরিডে। সাজিদ প্রতিদিন ক্রিকেট খেলে। এখানে দেখো সাজিদ হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তারপর হচ্ছে এখানে একটা অ্যাডভার্ব পাইলাম এভরিডে। এভরিডে থাকলে আমরা কি জানি, এভরিডে থাকলে করতে গিয়ে এখানে দেখো এই যে এভরিডে থাকলে করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্লে, এখন খেয়াল করো ভার্বের শেষে ওয়াই আছে, আমরা শিখছিলাম ওয়ার পূর্বে যদি কনসোন ভাওয়েল থাকে, এই যে দেখো ওয়ার পূর্বে এ আছে ভাওয়েল, তো আমরা এখানে দেখো ওয়ার পূর্বে যদি ভাওয়েল থাকে এ ই আই ও থাকে তাহলে ওয়ার সাথে শুধু এস যোগ করতে হয়। এই কারণে দেখো আমরা উত্তরটা নিলাম প্লেস। 3 নাম্বারটা দেখো দ্য বেবি, দেখো বেবি হচ্ছে একজন বেবি শিশুকে বোঝায়, এটা হচ্ছে সিঙ্গুলার। ক্রাই ফর ইটস মাদার অলওয়েজ, তার মায়ের জন্য সবসময় কান্না করে। দেখো এখানে অলওয়েজটা হচ্ছে একটা অ্যাডভার্ব, আর আমরা জানি অলওয়েজ থাকলে করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। দ্য বেবি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার। আবার দেখো ক্রাই ভার্বের শেষে কি আছে, ওয়াই আছে, ওয়ার পূর্বের লেটারটা দেখো আর আছে, তো আমরা জানি আর হচ্ছে একটা কনসোনেন্ট। তো ওয়ার পূর্বে যদি কনসোনেন্ট থাকে তখন আমরা ওয়াই উঠে কি যোগ করি, আই ই এস। এই কারণে আমাদের উত্তরটা হলো কি, প্রাইস। আশা করি তোমাদেরকে বুঝাতে পারছি, খুবই সহজ রুলস। পরে দেখো লাস্ট এক্সাম্পল দেখো ফাহিম, ফাহিম হচ্ছে একটা থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার কারণ এটা একটা নাম, তাই না? তো থার্ড পারসন সিঙ্গুলার হলে যদি প্রেজেন্ট ইনডিফিনিট দেয়, আবার দেখো ওয়াচ, ফাহিম ড্যাশ ওয়াচ কার্টুনস অন টিভি, টিভিতে কার্টুন দেখে এভরিডে প্রতিদিন। তো আবারও পেলাম দেখো এভরিডে, এভরিডে হচ্ছে কি একটা অ্যাডভার্ব, এভরিডে থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট করতে হয়। যেহেতু এখানে দেখো ওয়াচ ভার্বের শেষে সিএইচ আছে, আমরা কি যোগ করব, ইএস যোগ করব। এই যে এখানে দেখো সিএইচ থাকলে কি যোগ করতে হবে, ইএস যোগ করতে হবে। তো এটা ছিল খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা রুলস। তুমি এই রুলসটা থেকে হয়তো একটা টেন্সের মধ্যে, এটা যদি প্রেজেন্ট টেন্সের প্যাসেজটা থাকে, তুমি হয়তো 10টা থেকে তুমি 5-6টা রুলসে হয়তো সর্বোচ্চ, সর্বনিম্ন তো তুমি 3 থেকে 4টা পাবাই, কোনো কোনো জায়গায় তুমি দেখবা 5-6টা কমন পাইতেছো এই রুলসটা থেকে, একটা রুলস থেকে। আর মনে রাখবে এখানে কিন্তু যদি তোমার এখানে যদি ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন হইতো, যেমন আমি বলি উই, উই ড্যাশ
ধরো এখানে বললাম হচ্ছে টু ব্রাশ, টু ব্রাশ আওয়ার টিথ, ধরো রেগুলারলি, রেগুলারলি। এই বাক্যটা দেখো, এখানে উই কিন্তু কি, প্রথমত আমরা দেখলাম রেগুলারলি আছে, আমরা জানি হচ্ছে রেগুলারলি থাকলে কি করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। এবার দেখো সাবজেক্টটা কিন্তু উই আছে, তাই না? তো উই তো ফার্স্ট পারসন প্লুরাল, তাই না? তো ফার্স্ট পারসন প্লুরাল হলে তো, অথবা ফার্স্ট পারসন সিঙ্গুলার যদি হইতো, আইও যদি থাকতো, ঠিক আছে, তখন কিন্তু আমরা কি করতে পারবো না, ভার্বের শেষে এস অথবা ইয়ে যোগ করতে পারবো না, তখন ভার্বের প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে তোরটা লিখতে হবে আমাদের উই ব্রাশ, উই ব্রাশ আওয়ার টিথ রেগুলারলি। এখানে আই হইতে পারতো, তারপর হচ্ছে তোমার এখানে দেও হইতে পারতো, দে ব্রাশ দেয়ার টিথ রেগুলারলি, অথবা আই ব্রাশ মাই টিথ, এখানে মাই বলতে হবে, আই বললে কি বলতে হবে, মাই। আর দে ব্রাশ দেয়ার টিথ রেগুলারলি, উই আছে দেখে কি বলছি আমরা এখানে আওয়ার টিথ বলছি। তো এটা ছিল জেনারেল ফ্যাক্ট। পরে দেখো রুলস নাম্বার 2। রুলস নাম্বার 2 তে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ রুলস। দেখো রুলস নাম্বার 2, সেন্টেন্সটা যদি ইউনিভার্সাল ট্রুথ হয়, অর্থাৎ চিরন্তন সত্য, অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম, সায়েন্টিফিক ট্রুথ যেটা হচ্ছে বৈজ্ঞানিক সত্য, তাহলে আমাদেরকে সব সময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা যখন মনে আসবে, তোমাকে এই জিনিসগুলো মাথায় আনতে হবে। দেখো চিরন্তন সত্য হলে আমরা সব সময় এটা পরিবর্তন করতে পারবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। যেমন দেখো দ্য সান মানে হচ্ছে সূর্য, রাইজ ইন দ্য ইস্ট। খেয়াল করো এখানে সান হচ্ছে একটা নাউন, থার্ড পারসন সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার হইলে এটা তো আমাদের চিরন্তন সত্য কথা, তাই না? তো চিরন্তন সত্য হইলে আমাদেরকে কি করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো চিরন্তন সত্যের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলারও হয়, তখন কিন্তু আমাদের এস অথবা ইয়া যোগ করতে হবে, এটা কোনো আমাদের কি নাই, ছাড় নাই। তাহলে দ্য সান রাইজ, সূর্য উঠে, ইন দ্য ইস্ট, ইস্ট মানে কি তোমার পূর্ব দিকে, পূর্ব দিকে কি উঠে, সূর্য উঠে। এখন সান যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, দেখো এখানে কিন্তু কোনো অ্যাডভার্ব নাই, কিন্তু যেহেতু আমরা জানি সূর্য আমাদের পূর্ব দিকে উঠে, হ্যাঁ, তাহলে এটা একটা চিরন্তন সত্য কথা। এই কারণে আমরা করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখানে রাইজ থেকে কি হলো, রাইজেস, যেহেতু ই আছে অলরেডি, এখানে আমরা একটা এস যোগ করলাম। দ্য লিটল বয়, ছোট ছেলেটি, ব্রাশ হিজ টিথ ইন দ্য মর্নিং, সে কি করে, সকালে দাঁত মাজে। তো দেখো আমরা কিন্তু ঘুম থেকে ওঠার পরে সকালে সাধারণত ব্যতিক্রম হইতে পারে, ব্যতিক্রম তার এক্সাম্পল হইতে পারে না, তাই না? তো আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে কিন্তু কি করি, দাঁত মাজি, তাই না? তো এখানে এখানে দেখো দ্য লিটল বয়, যেহেতু এখানে লিটল বয় হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে এখন ভার্বের সাথে এস অথবা ইএস যোগ করতে হবে। আমরা জানি এস এইচ থাকলে কি করতে হয়, ইএস যোগ করতে হয়। এখানে হইলো কি, ব্রাশেস। দেখো আইস মানে হচ্ছে বরফ, ফ্লট ইন দা ওয়াটার। তো আইস মানে হচ্ছে বরফ, বরফ কি পানিতে ভাসে, এটা চিরন্তন সত্য না? তো চিরন্তন সত্য। তো এটা এটা আমাদের এর আগে দেখো এটা আমাদের অভ্যাসগত কর্ম ছিল, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দাঁত মাজা অভ্যাসগত কর্ম। আর দেখো এটা তো আমাদের চিরন্তন সত্য কথা, হ্যাঁ, অথবা তুমি বৈজ্ঞানিক সত্য যাই বলো। তো এটা আমাদের বরফ তো পানিতে ভাসে, তাই না? এটা চিরন্তন সত্য। তাইলে আইসটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার হইলে আমরা কি জানি, ভার্বের শেষে এস অথবা ইএস যোগ করতে হবে। তাহলে এই কারণে প্লট থেকে হইলো প্লটস। 2 নাম্বার রুলস হচ্ছে সেন্টেন্সে, 3 নাম্বার রুলস হচ্ছে দেখো সেন্টেন্সে যদি নাও, এট দিস মোমেন্ট, ডে বাই ডে, তারপর হচ্ছে তোমার নাও এ ডেইস, নাও এ ডেইস, হ্যাঁ, এগুলা থাকে। আবার এট প্রেজেন্টও থাকতে পারে, এট প্রেজেন্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস করতে হবে, এই অ্যাডভার্ব গুলো থাকলে আমাদের কি করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কি, তুমি তুমি তো সাবজেক্টের কাজ করবে না, তাই না? আর অবজেক্টের কাজও করবে না। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচারটা দেয়া আছে, দেখো প্রত্যেকটা টেন্সের স্ট্রাকচার দেয়া আছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এমইজার প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস কি অবজেক্ট। এখন তোমার কাজ, এখানে তো তোমার কোনো কাজ নাই, তাই না? তোমার কাজ হচ্ছে ভার্বের মধ্যে, অর্থাৎ এমইজার প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করবা, এটা হচ্ছে তোমার কাজ। তো কখন এম যোগ করবা, কখন ইস যোগ করবা, কখন আর ব্যবহার করবা, তাই না? এটা তো তোমাদের কনফিউশন। দেখো সাবজেক্ট যদি আই হয়, আই এর সাথে সর্বদা কি বসে, এম বসে, আই এর সাথে সর্বদা এম বসে। আর সাবজেক্ট যদি
সাবজেক্ট সিঙ্গুলার হয়, যেমন হি, শি, ইট, টেবিল, হ্যাঁ, বুক, ল্যাপটপ, এগুলা এরকম যদি সিঙ্গুলার হয় তাহলে নিবা ইজ। আর যদি সাবজেক্টটা ইউ হয়, সাবজেক্টটা যদি কি হয়, ইউ হয় অথবা প্লুরাল হয়, তাহলে এগুলোর সাথে কি নিবা, আর নিবা। এখন প্লুরাল বলতে উই আর, উই উই হচ্ছে প্লুরাল, দে হচ্ছে প্লুরাল, ইউর সাথে ব্যতিক্রম, ইউর সাথে কি বসে, আর বসে। এইগুলো মনে রাখতে হবে। তো দেখো, আই ড্যাশ টু গো টু সেন্ট মার্টিনস নাও, যেহেতু এখানে নাও আছে তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে, এখানে একটু আগে পড়ছিলাম নাও থাকলে করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর আই এর সাথে কি বসে, এম বসে। এখানে উত্তরটা হলো কি, এম গোয়িং। তুমি কিন্তু টেন্স লাগবে না, তাই না, তুমি জাস্ট শর্টকাট গুলো মুখস্থ রাখলে হবে। পরে দেখো লোড শেডিং, লোড শেডিং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাউন, টু ইনক্রিজ ডে বাই ডে, যেহেতু ডে বাই ডে আছে আমরা জানি ডে বাই ডে থাকলে করতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আর লোড শেডিং যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, অথবা আমরা জানি সিঙ্গুলার সাবজেক্টের সাথে, দেখো সাবজেক্ট সিঙ্গুলার হলে নিতে হবে ইজ, ডে বাই ডে থাকার কারণে কন্টিনিউয়াস, তাহলে ইজ ইনক্রিজিং। দেখো ইনক্রিজিং মনে রাখতে হবে, ভার্বের শেষে যদি ই থাকে সবসময় আইএনজি করার সময় ইটা বাদ দিয়ে আইএনজি করতে হয়, এই কারণে হলো কি ইজ ইনক্রিজিং। তারপরে রুলস নাম্বার 4, রুলস নাম্বার 4 এ কি লেখা আছে দেখো, সেন্টেন্স এ যদি কিছু অ্যাডভার্ব দেখো, রিসেন্টলি, অলরেডি, জাস্ট, জাস্ট নাও, ইয়েট, এভার থাকে, তাহলে উত্তরটা করতে হবে প্রেজেন্ট পারফেক্টে। এখন প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। তো আমরা শুধু কাজ করি ভার্বের, অর্থাৎ এখানে হ্যাভ হ্যাজ এর কাজ করব শুধু। তো কখন হ্যাভ ব্যবহার করতে হবে, কখন হ্যাজ ব্যবহার করতে হবে, দেখো নোট, যখন সাবজেক্টটা আই, উই, ইউ অথবা দে হবে অথবা প্লুরাল নাউন হবে তখন আমরা ব্যবহার করতে হবে হ্যাভ। অন দ্য আদার হ্যান্ড সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, যেমন হি, শি, ইট অথবা সিঙ্গুলার নাউন হয়, তখন সর্বদা আমরা হ্যাজ ব্যবহার করব। আশা করি বুঝছো। যেহেতু এখানে লেখা আছে দেখো, আই ড্যাশ সাবমিট মাই প্রেজেন্টেশন অলরেডি, বাক্যের মধ্যে দেখো এখানে অলরেডি আছে, তো আমাদের মনে রাখতে হবে এই যে এখানে অলরেডি আছে থাকলে কি করতে হবে, প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি। যেহেতু এখানে অলরেডি আছে আমরা এখানে মার্ক করব, এখানে অলরেডি আছে, আর সাবজেক্টটা দেখো এখানে আই আছে। তো আমরা একটু আগে পড়ছিলাম যে আই অথবা উই, হ্যাঁ, ইউ, দের সাথে কি বসে, হ্যাভ বসে, এখানে আমরা এখানে নিলাম হ্যাভ। মনে রাখতে হবে আমরা যখন কোনো অ্যাডভার্ব পাবো, বিশেষ করে প্রেজেন্ট পারফেক্টে এই জিনিসটা বেশি খেয়াল করতে হয়, এই অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে আমরা ওই অ্যাডভার্ব গুলো ব্যবহার করতে হবে। এই কারণে আমরা এই যে এখানে অলরেডিটা মাঝখানে নিলাম, আর প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে হ্যাভ এর পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম মানে ভার্ব থ্রি। তো সাবমিটেড ভার্ব কি হইছে, সাবমিটেড, ডাবল টি ইডি, সাবমিটেড। তো অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝখানে আমরা এই যে রিসেন্টলি, অলরেডি, হ্যাঁ, জাস্ট, জাস্ট নাও, এগুলা ব্যবহার করব। এটা হচ্ছে একদম মডার্ন গ্রামারের নিয়ম, মনে রাখতে হবে। খেয়াল করো, সাবমিট এখানে দেখো একটা টি, কিন্তু আমরা এখানে দুইটা টি করছি, কারণ কি, কারণটা যদি জেনে নাও তাহলে আশা করি তোমাদের আর কখনো এগুলা ভুল হবে না। দেখো কোন শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে, দেখো এখানে টিটা হচ্ছে একটা কি, কনসোনেন্ট। তো শব্দের শেষে যদি কোনো কনসোনেন্ট থাকে তার পূর্বের লেটারটা খেয়াল করো, তার পূর্বের লেটারটা যদি ভাওয়েল হয়, কি হয়, ভাওয়েল হয়, তাইলে তোমাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে এই পূর্বের লেটারটা যদি ভাওয়েল হয় এবং পরের লেটারটা যদি কনসোনেন্ট হয়, পরের লেটারটা আমাদেরকে ডাবল করে দিতে হবে। এই কারণে এখানে কি হইলো, ডাবল টি হইলো। আশা করি বুঝছো। পরে দেখো লোড শেডিং, লোড শেডিং ড্যাশ বিকাম আ বার্নিং কোশ্চেন রিসেন্টলি। দেখো আবারও পেলাম এখানে রিসেন্টলি, যেহেতু আমরা এখানে রিসেন্টলি পাইলাম, তো আমরা জানি রিসেন্টলি থাকতে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট, অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি। তো এখানে দেখো লোড শেডিং থার্ড পারসন সিঙ্গুলার, তাই না, তখন থার্ড পারসন সিঙ্গুলার হলে কি ব্যবহার করতে হবে, এই যে সিঙ্গুলার হলে ব্যবহার করতে হবে হ্যাজ। তো আমরা এই কারণে আমরা কি নিব, হ্যাজ, আর এগুলা মাঝখানে থাকে রিসেন্টলি, আর বিকামের ভার্ব হিসেবে বিকাম, বিকেম, বিকাম। পরে দেখো রুলস নাম্বার 5, আমরা এটা পরে পেজে নিয়ে যেতে পারি। রুলস নাম্বার 5 এ দেখো, রুলস নাম্বার 5 এ কি বলছে, রুলস নাম্বার 5 এ বলছি যে সেন্টেন্সে যদি ফর অথবা সিন্স থাকে, সাধারণত ফর অথবা সিন্স থাকে, তাহলে সাধারণত কি হয় দেখো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়। সাধারণত বলছি,
দেখো, তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার কি, সাবজেক্ট আনবা, হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হবে, শেষে অবজেক্ট অথবা এক্সটেনশন। তো যাদের টেন্সের সমস্যা আছে, আমার টেন্সের রিলেটেড অনেক ভিডিও আছে, ক্লাসটা করে নিবা, বা ডেসক্রিপশনে আমি টেন্সের ক্লাসটার লিঙ্কটা দিয়ে দিব, খেয়াল করো। তো এখানে হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি নিতে হবে কখন, যখন আমরা বাক্যের মধ্যে ফর অথবা সিন্স পাবো। তো খেয়াল করো, কখন হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার করব, আমরা কিন্তু এটা আগেই ক্লিয়ার হয়ে গেছি। যখন আমরা আই, উই, ইউ, দে অথবা প্লুরাল হবে তখন হ্যাভ বিন ব্যবহার করব, আর যে সিঙ্গুলার হি, সি, ইট অথবা সিঙ্গুলার নাউন হয় তখন হ্যাজ বিন ব্যবহার করব। তো দেখো, ইট ড্যাশ ড্যাশ রেইন সিন্স মর্নিং, যেহেতু এখানে সিন্স আছে, কি আছে, সিন্স আছে, আমরা জানি ফর অথবা সিন্স থাকলে কি করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সাধারণত। তো ইট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে আমরা হ্যাজ বিন নিতে হবে, তাহলে হ্যাজ বিন রেইনিং, পরে ভার্বের সাথে আইএনজি। পরে দেখো, আই ড্যাশ টু ওয়েট ফর 2 আওয়ার্স, এখানে যেহেতু ফর আছে, আমরা জানি ফর অথবা সিন্স থাকলে কি করতে হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো আই এর সাথে কি হয়, হ্যাভ বিন, এই কারণে নিলাম হ্যাভ বিন। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, ওয়েটিং, আই হ্যাভ বিন ওয়েটিং, এখানে কি হলো, ভার্বের সাথে আইএনজি হলো। দেখো, এখানে কিন্তু শেষে কনসোনেন্ট আছে, তাই না, টি হচ্ছে একটা কি কনসোনেন্ট, কিন্তু খেয়াল করো, আমি একটু আগে বলছিলাম যদি একটা ভাওয়েল থাকে, কয়টা ভাওয়েল থাকে, একটা ভাওয়েল, টি এর পরে দেখো একটা ভাওয়েল ছিল, কিন্তু এখন তো একটা ভাওয়েল নাই, আইও একটা ভাওয়েল, এও একটা ভাওয়েল, দুইটা ভাওয়েল হয়ে গেছে, এই কারণে আর পরে টিটা কি হয় নাই, ডাবল হয় নাই। 6 নাম্বার রুলসে দেখো, সেন্টেন্সে যদি কি থাকে, এগো, তারপর হচ্ছে ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, তারপর হচ্ছে লাস্ট, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার লাস্ট মান্থ, অর্থাৎ লাস্ট প্লাস কোনো অতীতের কোনো সময় বোঝায়, লাস্ট ডে, লাস্ট মানডে, লাস্ট সানডে, লাস্ট ঈদ ডে। তো লাস্ট যদি থাকে তোমাকে করতে হবে ফার্স্ট ইনডিফিনিট। প্রসঙ্গত আরো দেওয়া যায়, সেটা হচ্ছে বাক্যের মধ্যে যদি এগোর পাশাপাশি ওয়ান্স থাকে, কি থাকে, ওয়ান্স থাকে, এটাও বলা যাবে, তাইলে আমরা করতে হবে ফার্স্ট ইনডিফিনিট। তো ফার্স্ট ইনডিফিনিটের স্ট্রাকচারটা আমরা প্রথমে দেখি। ফার্স্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা আমরা জানি প্রত্যেকটা স্ট্রাকচারের শুরুতে সাবজেক্ট থাকে, শেষে ভার্ব, তারপর হচ্ছে ভার্ব থাকে, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন থাকে। তো এখানে ফার্স্ট ইনডিফিনিট মানে হচ্ছে তোমাকে ভার্ব টু ব্যবহার করতে হবে, তুমি এটি জাস্ট মনে রাখবা, আর এই অ্যাডভার্ব গুলো মনে রাখবা, ঠিক আছে। তাইলে এই অ্যাডভার্ব গুলো থাকলে তুমি কি ব্যবহার করে দিবা, ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করে দিবা। তাহলে দেখো, মাই মাদার, আমার মা, ড্যাশ কুক বিরিয়ানি ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি, গতকাল। তো আমরা একটু আগে পড়ছিলাম, এই যে দেখো ইয়েস্টারডে, ইয়েস্টারডে থাকলে কি করতে হবে, আমাদের করতে হবে ফার্স্ট ইনডিফিনিট। তো আমরা এটা মার্ক করবো, ইয়েস্টারডে দেখে আমরা কি করতেছি, ফার্স্ট ইনডিফিনিট করতেছি। ফার্স্ট ইনডিফিনিট মানে ভার্ব টু, ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটা দেওয়া থাকবে এটা কি করবা, ভার্ব টু লিখে দিবা। তো মাই মাদার, এখানে কুক থেকে কি হবে, কুকড, এই কারণে কি হলো, কুকড, কুকের ভার্ব টু হইছে কুকড। তোমাকে এরকম অসংখ্য ভার্ব শিখতে হবে, প্রায় 300 থেকে 500 ভার্ব, 300 থেকে 500 ভার্ব তোমাকে শিখতে হবে, ঠিক আছে, তাইলে তুমি ইংলিশে একটা পরিপূর্ণতা পাবো। পরে দেখো, উই ড্যাশ বাই সাম টিকেটস, আমরা কিছু টিকিট কিনেছিলাম টু ওয়াচ, দেখার জন্য, বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ক্রিকেট ম্যাচ লাস্ট লাস্ট ফ্রাইডে। এই যে দেখো, এখানে আমরা পাইলাম হচ্ছে লাস্ট। আমরা জানি কি, লাস্ট থাকলে করতে হবে ফার্স্ট ইনডিফিনিট, মানে যে ভার্বটা থাকলে এটা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। তাহলে এই কারণে আমরা বাই থেকে কি নিলাম, বট, বাই, বট, বট। দেখো, তুমি সবগুলা রুলস মুখস্থ করলা, কিন্তু ভার্বের রূপ জানলা না, তাইলে কি তোমার কষ্ট করে লাভ আছে, কোনো লাভ নাই। এই কারণে তোমাকে অনেক ভার্ব শিখতে হবে, তোমাদের প্রত্যেকটা গাইডে ভার্ব দেওয়া আছে, ওইখান থেকে ভার্ব গুলো শিখে নিবে। পরে দেখো, আজকের এটা হচ্ছে আমাদের লাস্ট রুলস, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। দেখো, সেন্টেন্সে যদি টুমোরো থাকে অথবা নেক্সট থাকে, অর্থাৎ নেক্সট ডে হইতে পারে, নেক্সট মান্থ হইতে, এক কথায় নেক্সট প্লাস কোনো ভবিষ্যৎ সময় বুঝাইলে তোমাকে উত্তরটা কি করতে হবে, ফিউচার ইনডিফিনিট টেন্স করতে হবে। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল নিবা, তারপরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করবা, প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবা, তারপর অবজেক্ট অথবা এক্সটেনশন ব্যবহার করতে হবে। তো তুমি যদি বোঝার চেষ্টা করো, এখানে কি আছে, এখানে হচ্ছে শ্যাল উইল দুইটা আছে। তো সবচাইতে নিরাপদ হচ্ছে উইল ব্যবহার করা, উইল যে কোনো সাবজেক্টের সাথে তুমি ব্যবহার করতে পারবা, আর শ্যালটা আই আর উই এর সাথে ব্যবহার করতে হয়। তুমি নর্মালি
কি ব্যবহার করো, উইলটাই ব্যবহার করো, তাইলে আর তোমার ভুল হওয়ার পসিবিলিটি থাকবে না। কিন্তু শ্যালটা কিন্তু সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায় না, উইলটা সব সাবজেক্টের সাথে ব্যবহার করা যায়। তো দেখো এক্সাম্পল, আমি ড্যাশ গো টু কক্সবাজার নেক্সট স্যাটারডে। তো আমি নেক্সট মানে পরবর্তী শনিবারে কি যাব, ও কোথায় যাব, কক্সবাজার যাব। তো এখানে যেহেতু নেক্সট স্যাটারডে আছে, বুঝতে পারতেছো নেক্সট মানে হচ্ছে পরের শনিবার। তো পরের শনিবার, শনিবার বলতে কি বোঝায়, ভবিষ্যৎ বোঝায়। তার মানে আমরা একটু আগে পড়ছিলাম নেক্সট থাকলে কি করতে হয়, ফিউচার ইনডিফিনিট। আর ফিউচার ইনডিফিনিট মানে আমরা কি নিব, শ্যাল অথবা উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর আমি বলছিলাম আই আর উই এর সাথে কি ব্যবহার করা যায়, শ্যাল ব্যবহার করা যায়। তো যেহেতু এখানে আই আছে, এই কারণে আমরা নিলাম কি শ্যাল গো, এখানে উইল ব্যবহার করলো হইতো। দে তারা ড্যাশ জয়েন দ্য মিটিং টুমোরো, তারা আগামীকাল মিটিং এ কি করবে, জয়েন করবে। যেহেতু এখানে টুমোরো আছে, তাহলে ফিউচার ইনডিফিনিট করতে হবে। তো দে এর সাথে আমরা কি নিব, উইল নিব, আর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে উত্তরটা কি হলো, দে উইল জয়েন। তো এটা ছিল আমাদের আজকের রাইট ফর্ম ভার্বের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ অথবা মোস্ট ইম্পর্ট্যান্ট 7 রুলস। আমরা পরবর্তী ক্লাসে একটা ক্লাসে আমরা মোস্ট ইম্পর্ট্যান্ট যে রাইট ফর্ম ভার্বের বাকি রুলস আছে ওই রুলসগুলো শেষ করে ফেলবো। তো তোমরা, আশা করি তোমাদেরকে একদম খুঁটিনাটি ভালোভাবে বুঝাইতে পারছি। যদি তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেল অথবা ফেসবুক পেজের সাথে অর্থাৎ ইংলিশ বুস্টারের সাথে কানেক্টেড হয়ে যাও। এরকম তোমাদের অসংখ্য ক্লাস আসবে যেটা তোমাদের বেসিক ক্লিয়ার করবে, এবং হচ্ছে যে তথ্যগুলো তোমরা এতদিন গ্রামার শিক্ষার সময় জানো নাই, হ্যাঁ, কেউ তোমাকে বলে নাই, আমার এই ক্লাসগুলোতে তোমরা এগুলা জানবা ইনশাল্লাহ। আর কোনো কোনো তোমার যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবা। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী একটা ক্লাসে। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।